প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 6। আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে আমাদের কোষ বিভব সম্পর্কিত আমাদের গাণিতিক ম্যাথ নিয়ে। আমরা ইতোপূর্বে এই কোষ বিভব সম্পর্কিত আমাদের বেসিক টপিকগুলা আমরা আগের লেকচারে শেষ করেছি। এখন হচ্ছে আমরা তার গাণিতিক ম্যাথগুলো আবার দেখব। তো উদাহরণ নাম্বার 4-এ আসো। আমাদের এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদেরকে দুটি কোষের সংকেত দেওয়া আছে, এবং দুটি বিভবের মান দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এক্স থেকে X2 প্লাস, এবং পরেরটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এরপরটা হচ্ছে আমাদের Y থেকে Y2 প্লাস। এই যে তিনটা বিভব আমাদেরকে দেওয়া আছে, এখানে সবগুলা বিভব হচ্ছে আমাদের জারণ বিভব। কারণ হচ্ছে আমরা জানি যে কোন একটি ধাতু থেকে যখন আয়নে রূপান্তরিত হয় তখন যে বিভবটা আমরা পাবো সেই বিভবটা হচ্ছে আমাদের জারণ বিভব। কি বিভব? জারণ বিভব। তাহলে প্রশ্নে দেওয়া তিনটা বিভবে হচ্ছে আমাদের জারণ বিভব। আমাদেরকে প্রশ্ন বলছে যে 1 নং এবং 2 নং কোষের মধ্যে কোনটি থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। আচ্ছা, কোন কোষ থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে? এটা হচ্ছে যে কোষের বিভবের মানটা বেশি হবে সেই কোষ থেকে অধিক পরিমাণে তড়িৎ শক্তি পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমাদেরকে যে প্রশ্নে দুইটা কোষের সংকেত দেওয়া আছে সেখান থেকে এই দুটি কোষের জন্য আমরা দুটি কোষ বিভব নির্ণয় করব। যে কোষের কোষ বিভবের মানটা বেশি সেখান থেকে আমরা অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাবো। এখন আমরা যে কোষ বিভবটা নির্ণয় করব সেই কোষ বিভব দুই রকম। একটা হচ্ছে আদর্শ কোষ বিভব, একটি হচ্ছে আমাদের অনাদর্শ কোষ বিভব। আমরা বলছিলাম যে প্রশ্নে যদি আমাদেরকে ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা আদর্শ কোষ বিভবের সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের প্রশ্নে যে দুটা কোষের সংকেত দেওয়া আছে এখানে কিন্তু কোনো ঘনমাত্রার মান দেওয়া নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটি কোষের আমরা কি বের করব? আদর্শ কোষ বিভবটা বের করব। চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমাদের আমাদের কি দেওয়া আছে দেখো তো। হচ্ছে দেওয়া আছে তিনটা বিভব আমাদেরকে দেওয়া আছে, সেগুলো আমরা লিখবো। দেওয়া আছে ই নট এক্স থেকে X2 প্লাস, এর বিভব হচ্ছে 0.14 ভোল্টেজ। এরপর আমাদেরকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, যার মান হচ্ছে প্লাস 1.66 ভোল্টেজ। এবং একই সাথে আরো একটা মান আছে Y থেকে Y2 প্লাস, তার মান হচ্ছে 0.25 ভোল্টেজ। তিনটা বিজারণ বিভব দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম 1 নং কোষের জন্য আমরা আসি। 1 নং কোষের ক্ষেত্রে, আচ্ছা 1 নং কোষে আমাদের কি আছে দেখো তো। হচ্ছে একটা কোষ সংকেত দেওয়া আছে। 1 নং কোষের সংকেত হচ্ছে দেখো তো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তারপর হচ্ছে আমাদের X2 প্লাস থেকে কত বলো তো X। আচ্ছা, এই কোষের সংকেত থেকে আমরা কিন্তু বলতে পারবো আমাদের অ্যানোড গ্রুপে কোন তড়িৎদ্বার কাজ করবে এবং ক্যাথোড গ্রুপে কোন তড়িৎদ্বার কাজ করে। বেসিক্যালি আমরা আগের যে অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম অ্যানোড এবং ক্যাথোডটা আমরা নির্ধারণ করব প্রশ্নে দেওয়া জারণ বিভব এবং বিজারণ বিভবের মান দেখে। আমরা আগে তখন পড়েছিলাম যে যার জারণ বিভবের মানটা বেশি তাকে রাখবো অ্যানোডে, যার জারণ বিভবের মানটা কম তাকে রাখবো হচ্ছে ক্যাথোডে। এবং একই সাথে যদি প্রশ্নে বিজারণ বিভব দেওয়া থাকে তাহলে যার বিজারণ বিভবটা বেশি তাকে রাখা হয় ক্যাথোডে, যার বিজারণ বিভবের মান কম তাকে রাখা হয় অ্যানোডে। কিন্তু যদি প্রশ্নে আমাদের কোষ সংকেত দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা অ্যানোড এবং ক্যাথোডটাকে নির্ধারণ করতে পারি। সেটা হচ্ছে এই যে দ্বি রেখাটা আমাদের আছে, তার বাম পাশের অনেক অংশটা হচ্ছে অ্যানোড, ডান পাশের অংশটা হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড। তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যানোড হিসাবে অ্যালুমিনিয়াম তড়িৎদ্বার কাজ করবে এবং ক্যাথোড হিসাবে কি করবে বলতো এক্স তড়িৎদ্বার কাজ করবে। তাহলে কোষ সংকেতের লেফট সাইডটা হচ্ছে অ্যানোড, রাইট সাইডটা হচ্ছে কি বলতো ক্যাথোড। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি এখানে সুতরাং অ্যালুমিনিয়াম তড়িৎদ্বার কি রূপে কাজ করবে? অ্যানোড রূপে। এবং হচ্ছে এক্স তড়িৎদ্বার আমাদের ক্যাথোড রূপে কি করবে? কাজ করবে।
ক্যাথোড রূপে কাজ করে। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া নিয়ে। তো আসা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। আচ্ছা, অ্যানোডের বিক্রিয়া কি হয় সেটা আমরা বলছিলাম। অ্যানোডে হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে আসবে। তাহলে আমাদের অ্যানোডে কি আছে বলতো, অ্যালুমিনিয়াম তড়িৎদ্বার। তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা হবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ রূপান্তরিত হবে। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ যখন যাবে তখন সে কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ গেলে 3টি ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তাহলে যে কথাটা বলছিলাম, অ্যানোডে ধাতু ইলেকট্রন ত্যাগ করে তার আয়নে পরিণত হবে। ক্যাথোডে হচ্ছে উল্টা, আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। তাহলে ক্যাথোড হিসাবে আমাদের কি আছে, এক্স তড়িৎদ্বার। তাহলে বিক্রিয়াটা হবে কি, H2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে তারপর ধাতুতে পরিণত হবে। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা আমরা লিখবো H2+, তার দুইটা ইলেকট্রন ঘাটতি আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে X ধাতুতে পরিণত হবে। তাহলে সবসময় মনে রাখবা, অ্যানোডের বিক্রিয়াটা হবে ধাতু থেকে আয়ন, ক্যাথোডের বিক্রিয়াটা হবে আয়ন থেকে ধাতু। এই অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কোষ বিয়োগটা আমরা বের করব, যার সূত্রটা হচ্ছে আমাদের ই নট সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট অক্সিডেশন অফ অ্যানোড যোগ ই নট রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। ই নট রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। আচ্ছা, এবার আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম তখন তোমাদের মনে আছে কিনা যে আমাদের এই সূত্রটা প্রশ্নের দেওয়া মানের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। তো তার জন্য আমরা কিভাবে সেই মানটা পরিবর্তন করে, মানের উপর ভিত্তি করে সূত্রে কিভাবে পরিবর্তন হয়, তার জন্য আমাদের কি লাগবে। দেখো আমি কাকে নিয়ে কাজ করতেছি, অ্যালুমিনিয়াম এবং এক্স, তাদের কিন্তু পরস্পর জারণ বিভব দেওয়া আছে। তাহলে আমরা সেগুলো একটু লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। মানগুলো যদি দেখো আমাদের কি কি মান আছে, একটা হচ্ছে আমাদের ই নট এক্স থেকে X2+ এর একটা মান আছে, এবং হচ্ছে ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর একটা মান আছে। এর মান হচ্ছে +1.66 ভোল্টেজ। আর এক্স এর মানটা আমাদের কতটুকু ছিল, এক্স এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে 0.14, তাহলে হচ্ছে 0.14 প্লাস 0.14 ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে সূত্র আমাদের কিভাবে পরিবর্তন হয়। আমাদের এখানে অ্যানোডের বিক্রিয়াটা কেমন ছিল, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+। প্রশ্নে দেখো তো যে বিভবের মানটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাই অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+। তাহলে বিক্রিয়া যেভাবে ঘটছে প্রশ্নের মানও কিন্তু আমাদের একইভাবে আছে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের জারণ বিক্রিয়া ঘটছে, প্রশ্নে দেওয়া তার বিভবটা কি বিভব, জারণ বিভব, কিন্তু তার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা সূত্র এই অংশে কোনো ধরনের পরিবর্তন করব না। এখানে আমরা কি দেখতে পারবো, ই নট অক্সিডেশন অফ অ্যানোড। আচ্ছা, এবার আমরা ক্যাথোডের বিক্রিয়াটা দেখি। ক্যাথোডে কেমন ছিল, X2+ থেকে X ধাতু, কিন্তু প্রশ্নের মানটা দেখো তো উল্টা, X থেকে X2+ আয়ন। তার মানে হচ্ছে বিক্রিয়ায় আগে ছিল আয়ন, পরে হচ্ছে ধাতু। আর প্রশ্নে দেওয়া যে মানটা ছিল সেখানে হচ্ছে আগে হচ্ছে ধাতু, পরে হচ্ছে কি বলতো, আয়ন। বিপরীত জিনিসটা আছে। আরো সহজ করে যদি বলি, এক্স এর আমাদের এখানে কি করছে বলতো, জারণ আর বিজারণ, কিন্তু প্রশ্নে দেওয়া যে বিভবটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বিজারণ, জারণ বিভব। X2+ এর এখানে কি করছে, বিজারণ বিক্রিয়া করছে। আর প্রশ্নে দেওয়া যে বিভবটা আমরা পাইছি সেটা হচ্ছে কি বিভব, জারণ বিভব। এই জন্য ক্যাথোড যে অংশটা আছে আমাদের এখানে আমরা লিখবো রিডাকশনের জায়গায় কি লিখবো বলতো, অক্সিডেশন। রিডাকশনের জায়গায় যখন তুমি অক্সিডেশন লিখবা সূত্রের পাশের আগে কি দিতে হবে, মাইনাস। অর্থাৎ মনে রাখবা, কম্পেয়ার করবা, কিভাবে কম্পেয়ার করবা, বিক্রিয়ার সাথে মানের কম্পেয়ার করবা। বিক্রিয়া যেভাবে হয়, যদি প্রশ্নে দেওয়া বিভব একই রকম আছে তাহলে সূত্রে কোনো পরিবর্তন করার দরকার নাই। কিন্তু বিক্রিয়ার সাথে যদি প্রশ্নে দেওয়া মানের বিপরীতটা পাও তখনই তুমি সূত্র কেবল পরিবর্তন করবা। তাহলে এটা জিনিসটা আমরা কেমন মনে রাখবো, দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছিল
এখানেও দেখো তো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, তার মানে এই অংশে কোনো পরিবর্তন হয় নাই, সূত্র আমরা কোনো ধরনের পরিবর্তন করে নেই। কিন্তু যদি তুমি ক্যাথোডেটা দেখো, X2+ থেকে কত হয়েছে বলো তো, এক্স বসে দেওয়া মানটা কি আছে, এক্স থেকে X2+, বিপরীত ভাবে আছে, তখনই কেবল আমরা পরিবর্তন করছি। এই জন্য ক্যাথোডে রিডাকশনের জায়গায় আমরা অক্সিডেশন লিখতে হয়েছে এবং সূত্রের প্লাস দ্বারা কি লিখতে হয়েছে বলতো, মাইনাস। এবার জাস্ট হচ্ছে আমাদের মানগুলো আমরা বসা দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তোমরা জাস্ট হচ্ছে এই লাইনটা, এই যে পরিবর্তনের লাইনটা একটু বুঝতে পারলে আমাদের কাজটা কিন্তু শেষ। এবার আসো অ্যানোডের মানটা কি আছে বলতো, অ্যানোড হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এবং ক্যাথোড অংশের মানটা কি আছে, এক্স থেকে এক্স কত প্লাস 2+। এবার জাস্ট হচ্ছে তুমি তাদের মানগুলো একটু বসাও। আমাদের অ্যালুমিনিয়ামের মান হচ্ছে +1.66 আর এক্স এর মান হচ্ছে 0.14। আমার রেজাল্ট আমরা পাবো হচ্ছে +1.52 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের 1 নং যে কোষটা ছিল তার থেকে আমাদের কোষ বিভবের মান। এবার সেম প্রক্রিয়া আমরা হচ্ছে 2 নং কোষ থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের একটা কোষ বিভবের মানটা বের করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের 2 নং কোষের ক্ষেত্রে। 2 নং কোষের ক্ষেত্রে 2 নং কোষের কোষ সংখ্যাটা দেখো তো আমাদের কি আছে, এই দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, লাস্ট হচ্ছে এক্স আই কি আসবে বলতো, ওয়াই। আমরা এখানে আমরা লিখি তার কোষ সংখ্যাটা ছিল অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, দেন হচ্ছে আমাদের Y2+ থেকে ওয়াই। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি আমাদের অ্যানোড হিসাবে কি কাজ করবে এবং ক্যাথোড হিসাবে কি কাজ করবে। সংকেতের লেফট সাইডটা হচ্ছে অ্যানোড, রাইট সাইডটা হচ্ছে কি বলতো, ক্যাথোড। তাহলে এখান থেকে বলা যায় যে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম তড়িৎদ্বার অ্যানোড রূপে এবং ওয়াই তড়িৎদ্বার কি বলতো, ক্যাথোড রূপে কি করে বলতো, কাজ করে। ঠিক আছে, তো আগের মতোই আমরা অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া দিব আমাদের। হচ্ছে এবার চলে আসবো আমাদের অ্যানোডের বিক্রিয়া, একই সাথে হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। আচ্ছা, অ্যানোডের বিক্রিয়া কি হবে বলা হচ্ছে, আমাদের ধাতু থেকে কি আসবে, আয়ন আসবে। আর ক্যাথোডের বিক্রিয়া হবে, অ্যানোডের বিক্রিয়া হচ্ছে ধাতু থেকে আয়ন, ক্যাথোডের বিক্রিয়া হবে আয়ন থেকে ধাতু। তাহলে আমাদের অ্যানোডের ধাতুটা কি ছিল বলতো, অ্যালুমিনিয়াম। তাহলে তার রিঅ্যাকশনটা হবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম কত প্লাস 3+, তার মানে হচ্ছে 3টে ইলেকট্রন কি করে বলতো, ত্যাগ করে। আর ক্যাথোডের বিক্রিয়া হবে আমাদের আয়ন থেকে ধাতু, তার মানে হচ্ছে Y2+ থেকে হচ্ছে আমাদের ওয়াই আসবে। ক্যাথোডের বিক্রিয়া হবে Y2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা আমাদের কোষ বিভব বের করার সূত্র লিখবো, ই নট সেল ইকুয়াল টু হচ্ছে ই নট অক্সিডেশন অফ অ্যানোড যোগ ই নট রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। ঠিক আছে, এখন আমরা দেখবো আমাদের কি সূত্রটা পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় কিনা, সেটা পুরোটা ডিপেন্ড করবে প্রশ্নে দেওয়া আমাদের দুটা বিভবের মানের উপরে। প্রশ্ন আমাদের অ্যালুমিনিয়ামেরও একটা জারণ বিভব আছে এবং একই সাথে আমাদের ওয়াইরও কি আছে বলতো, একটা জারণ বিভবের মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা যদি সেখানে চলে যাই একটু মানটা দেখার জন্য, ওয়াই মানটা কতটুকু দেওয়া আছে দেখো তো, +0.25 +0.25 আমাদের দেওয়া আছে। আমরা সেটা লিখি +0.25 ভোল্টেজ। এখন জাস্ট আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখবো সূত্রটা আমাদের পরিবর্তন করা লাগে কিনা। একদম সিম্পলি যেটা হিসাব করবা সেটা হচ্ছে অ্যানোডে কে ছিল বলতো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+। প্রশ্ন মানের দিকে তাকাও, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম কত প্লাস 3+, যেহেতু সেম ভাবে আছে তাহলে আমাদের এই অংশে কোনো পরিবর্তন করা দরকার নাই। আমরা এখানে লিখতে পারবো কি, ই নট অক্সিডেশন অফ কি বলতো, অ্যানোড। এবার আমরা দেখবো ক্যাথোডেরটা।
ক্যাথোডে কি ছিল দেখো তো ওয়াই টু প্লাস থেকে কি হয়েছে বলো তো ওয়াই, এবং কষের মানটা দেখো তো উল্টা আছে, ওয়াই থেকে ওয়াই টু প্লাস। যদি বিপরীতটা আছে তাহলে আমরা যাচ্ছি হচ্ছে কি বলতো এখানে ক্যাথোডের অংশটা আমরা কি করতে হবে, সূত্রে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো ক্যাথোডে ই নট, আগে লিখছিলাম রিডাকশন না, এখন লিখতে হবে কি বলতো অক্সিডেশন। প্লাস এর আগে কি লিখতে হবে মাইনাস। জাস্ট আবার মনে করে দিই, এখানে ওয়াই টু প্লাস এর কি করছে বিজারণ, মান দিচ্ছে কি বলতো জারণ। এই জন্য ক্যাথোডের রিডাকশনের জায়গায় আমাদেরকে অক্সিডেশন লিখতে হয়েছে, এবং সূত্রে প্লাস জায়গায় কি হবে বলতো মাইনাস। এবার হচ্ছে আমরা মানগুলো বসাই দিই। আমাদের হচ্ছে অ্যানোডের মানটা কোনটা, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এবং ক্যাথোডের মানটা হচ্ছে আমাদের ওয়াই থেকে ওয়াই টু প্লাস। তাহলে তাদের মানগুলো যদি আমরা বসা দিই, প্লাস 1.66.25, তার মানে হচ্ছে প্লাস 1.41 ভোল্টেজ। এখন দুইটা কোষের তো কোষ বিভব আমরা বের করছি। আমাদের প্রশ্নে কি বলছিল কোন কোষ থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে। আমরা বলছিলাম যে কোষের কোষ বিভবের মানটা বেশি তার থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে। 1 নং কোষে আমাদের কোষ বিভবটা ছিল কতটুকু, প্লাস 1.52, আর 2 নং কোষ থেকে আমরা পেয়েছি প্লাস 1.41। তো যেহেতু আমরা বলতে পারি 1 নং কোষের কোষ বিভবের মানটা কি বলতো বেশি, 1 নং কোষের কোষ বিভবের মান কি বলতো বেশি, তাহলে 1 নং কোষ থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে। তাহলে 1 নং কোষ থেকে অধিক কি পাওয়া যাবে, তড়িৎ শক্তি পাওয়া যাবে, অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের উদাহরণ আসে আমরা। এখানে কি দেওয়া আছে দেখেন তো, আমাদের দুইটা কোষ সংকেত দেওয়া আছে, একই রকম ভাবে অনেকগুলো বিভবের মান দেওয়া আছে, এবং এখানে যে বিভবগুলো দেওয়া আছে সেটা যদি তোমরা লক্ষ্য করো, আমাদের ধরো একটা আছে আয়রন থেকে আয়রন 2 প্লাস, তার মানে এটা হচ্ছে কি বিভব, জারণ বিভব। আবার আরেকটা দেখো তো লেখা আছে ই নট কপার 2 প্লাস থেকে কপার, এটা কিন্তু আবার কি বিভব, বিজারণ বিভব। অর্থাৎ ধাতু থেকে যখন আয়ন আসলো তখন হচ্ছে জারণ বিভব, আয়ন থেকে ধাতুতে রূপান্তরিত হলে সেটা হচ্ছে আমাদের বিজারণ বিভব। আচ্ছা, আমাদেরকে প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। বলছে উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন ঘটে আমরা জানি, যখন আমাদের ই নট সেলের মান, ই নট সেলের মান পজিটিভ হবে তখন সেটাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর যদি ই নট সেলের মানটা নেগেটিভ হয় বা ঋণাত্মক হয় তখন সেটাকে আমরা বলবো কি আমাদের স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া নয়। তাহলে এখানে দুটা কোষ দেওয়া আছে, কোনটি স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া ঘটবে তার জন্য আমাদের আসলে কি লাগবে, ই নট সেলের মানটা লাগবে। ই নট সেল যদি পজিটিভ পাও তাহলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে, আর যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। তাহলে দুটা কোষের জন্য আমরা দুটা ই নট সেলটা বের করব। চলে আসে আমাদের কি দেওয়া আছে দেখো তো, প্রথম আমরা চলে আসবো 1 নং কোষের জন্য। আচ্ছা, 1 নং কোষে সংকেতটা যদি দেখো কি দেওয়া আছে, Fe 2 প্লাস, তারপর হচ্ছে আমাদের কপার 2 প্লাস থেকে কপার। আমরা কিন্তু কোষ সংকেত থেকে ডিরেক্ট বলতে পারি কে অ্যানোড হিসাবে কাজ করবে, কে ক্যাথোড হিসাবে কাজ করবে। বাম পাশের তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড, ডান পাশটা হচ্ছে কি বলতো ক্যাথোড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের আয়রন তড়িৎদ্বার অ্যানোড রূপে, আয়রন তড়িৎদ্বার অ্যানোড রূপে, এবং কপার তড়িৎদ্বার ক্যাথোড রূপে কাজ করে। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া লিখবো। তাহলে চলে আসে আমাদের অ্যানোডে বিক্রিয়া এবং হচ্ছে আমাদের ক্যাথোডে বিক্রিয়া। ঠিক আছে,
আচ্ছা, অ্যানোডে বিক্রিয়া কি হবে? ধাতু থেকে আয়ন, অর্থাৎ আমরা লিখতে পারি আয়রন থেকে আয়রন 2+, তার মানে হচ্ছে দুটি ইলেকট্রন কি করে? ত্যাগ করে। এরপর হচ্ছে আমাদের ক্যাথোডে বিক্রিয়া, আয়ন থেকে ধাতু, তার মানে আমরা লিখতে পারবো কপার 2+ থেকে কপার, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ করে কতগুলো বলো তো? দুটো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের কোষ বিভবটা আমরা বের করব। কোষ বিভবটা যদি বের করতে যাই, আমাদের সূত্র হচ্ছে কি বলতো? ই নট সেল, ই নট সেল ইকুয়াল টু হচ্ছে ই নট অক্সিডেশন অফ কি বলতো? অ্যানড যোগ ই নট রিডাকশন অফ কি বলতো? ক্যাথোড। এটা আমাদের সূত্র। এবার দেখবো আমাদের এই সূত্রটা কি পরিবর্তন করা লাগবে কিনা। আমরা বারবার যে কথাটা বলি, তোমার হচ্ছে বিক্রিয়ার সাথে প্রশ্নে দেওয়া যে বিভব ছিল তাদের মানের কম্পেয়ার করবা। তাহলে আগে লক্ষ্য করো কি কি আছে আমাদের। দেখেন, অ্যানোডে কে ছিল আয়রন থেকে আয়রন কত প্লাস? 2+। প্রশ্ন যদি তুমি মানটা দেখো, আয়রন থেকে আয়রন কত প্লাস? 2+। তার মানে আমাদের আয়রনের জারণ বিক্রিয়া ঘটছে, প্রশ্নে কিন্তু জারণ বিভব দেওয়া আছে। তাহলে সূত্রের এই অংশে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই। এবার আসো ক্যাথোডে আসো। কপার 2+ থেকে কি হয়েছে বলতো? কপার। প্রশ্ন মানটা দেখো তো, কপার 2+ থেকে কি হয়েছে বলতো? কপার। তার মানে এখানে কিন্তু কপারে কি করছিল? বিজারণ। প্রশ্নে দেওয়া মানটাও কিন্তু কি বিভব? বিজারণ বিভব। তাহলে আমাদের যদি একই ঘটনা ঘটছে, তাহলে আমাদের সূত্রের এই অংশ কি করা লাগবে না? পরিবর্তন করা লাগবে না। তাহলে আমরা যাচ্ছে তাদের বিভবের মানটা যদি বসাই দিই, তাহলে কি হবে? অ্যানোডে কে ছিল ই নট আয়রন থেকে আয়রন 2+, প্লাস হচ্ছে আমাদের ক্যাথোডে ছিল কপার 2+ থেকে কপার। যেভাবে ছিল আমরা সেভাবে বসা দিলাম। এবার মানটা বসাবো। এটা মান হচ্ছে +0.44 এবং এখানে মানটা হচ্ছে 0.34। আলটিমেটলি তার মানটা পাচ্ছি 0.78 ভোল্টেজ। তো যেহেতু আমাদের ই নট সেলের মানটা কি বের হয়েছে বলতো? ধনাত্মক বের হয়েছে না? আমরা বলতে পারবো যে 1 নং কোষে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। তাহলে এখান থেকে বলা যায় আমাদের যেহেতু ই নট সেলের মান ধনাত্মক, তাই স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। কোষ বিক্রিয়া ঘটবে, শেষ। ঠিক আছে। এবার হয়তো সেম ভাবে আমাদের 2 নং কোষের জন্য আমরা একটা কি বের করব? কোষ বিভব বের করব। চলে আসে আমরা 2 নং কোষের ক্ষেত্রে। 2 নং কোষের সংখ্যাটা দেখো তো কি দেওয়া আছে? সিলভার থেকে সিলভার আয়ন, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে আমরা লিখে ফেলি আমাদের সিলভার থেকে সিলভার আয়ন, দেন হচ্ছে আমাদের জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এখান থেকে আমরা বলতে পারি সিলভার তড়িৎদ্বার তাহলে অ্যানোড রূপে, জিঙ্ক তড়িৎদ্বার ক্যাথোড রূপে। বাম পাশের তড়িৎদ্বার অ্যানোড, ডান পাশের তড়িৎদ্বার কি বলতো? ক্যাথোড। তাহলে বলে ফেলি আমরা সিলভার তড়িৎদ্বার, সিলভার তড়িৎদ্বার অ্যানোড, অ্যানোড রূপে, এবং এবং কি বলতে পারি বলতো? জিঙ্ক তড়িৎদ্বার ক্যাথোড রূপে কাজ করে। ক্যাথোড রূপে কি করে বলতো? কাজ করে। এবার হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং কার বিক্রিয়া? ক্যাথোডের বিক্রিয়া আমরা লিখবো। অ্যানোডের বিক্রিয়া এবং লিখবো হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া কি হবে? ধাতু থেকে আয়ন। আমরা হচ্ছে সিলভার ধাতু থেকে সিলভার আয়নটা পাবো, ইলেকট্রন ত্যাগ করে কতগুলা? একটা। আর ক্যাথোড হচ্ছে আমাদের আয়ন থেকে ধাতু,
তার মানে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ধাতু পাবো। এখানে ইলেকট্রন গ্রহণ করবে কতগুলা? 2টা। এবার এখান থেকে আমরা যেটা বের করব আমাদের কোষ বিভব। তার মানে সেটা কি বলতো? সূত্রটা হচ্ছে ই নট সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট অক্সিডেশন অফ অ্যানোড যোগ হচ্ছে আমাদের ই নট রিডাকশন অফ কি বলুন তো? ক্যাথোড। এবার কাজ হচ্ছে সূত্রটা কি পরিবর্তন করা লাগবে কিনা, তো সেটা নির্ভর করবে আমাদের প্রশ্নে দেওয়া বিভবের মানের উপরে। প্রশ্নে দেওয়া বিভবের মানের উপরে আমরা যদি মানগুলো একটু দেখি, কি মান আছে দেখো তো। দেখেন আমাদের হচ্ছে সিলভারের মানটা দেওয়া আছে, সিলভার থেকে সিলভার প্লাস -0.80, এবং জিঙ্কের একটা মান দেওয়া আছে, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক -0.76। ঠিক আছে, তাহলে আমাদের আমরা একটু লিখি এখানে ই নট সিলভার থেকে সিলভার আয়ন মানটা হচ্ছে -0.80। আবার হচ্ছে আমাদের দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক মান হচ্ছে কত? -0.76। এখন আমাদের কাজ হচ্ছে বিক্রিয়ার সাথে আমাদের আমাদের হচ্ছে মানের কম্পেয়ার করব। সেম থাকলে সূত্র চেঞ্জ হবে না, আর যদি ভিন্ন পাওয়া যায় তখনই আমরা কি করব? সূত্র চেঞ্জ করব। তাহলে লক্ষ্য করো আগে যে আমাদের এখানে অ্যানোডে কে ছিল? সিলভার থেকে কত প্লাস? সিলভার আয়ন। এবং অসদে দেওয়া বিভব সেখানেও দেখো তো সিলভার থেকে সিলভার প্লাস। তার মানে আমাদের মানের কোনো পরিবর্তন নাই, তাহলে সূত্র আমাদের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সিলভারের কি হয়েছিল? জারণ। অসদ দেওয়া মানটাও কি দেওয়া আছে? জারণ। এই জন্য আমরা হচ্ছে ই নট অ্যানোডের অংশটা আমাদের পরিবর্তন করা লাগবে না। অনুরূপ ভাবে ক্যাথোডে যদি দেখো জিঙ্ক 2 প্লাস থেকে কত হয়েছে? জিঙ্ক, এবং কষার মানটাও কি দেখো তো? জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। দেখো তো সেম আছে না? তাহলে আমাদের কিন্তু পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমরা তখনই কেবল পরিবর্তন করব যখন বিক্রিয়ার সাথে মানের বিপরীতটা ঘটে। তাহলে এখন এখানে বিক্রিয়া যেভাবে ঘটছে প্রশ্নে দেওয়া বিভবে কি দেওয়া আছে? সেম ভাবে আছে। তাহলে আমাদের সূত্রে কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই। আমরা জাস্ট কি করব? মানটা বসে দিব। অ্যানোডের মানটা কি হবে দেখো তো? সিলভার থেকে সিলভার প্লাস, এবং ক্যাথোডের মানটা কি ছিল আমাদের? জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। এটার মান হচ্ছে -0.80, এটার মান হচ্ছে -0.76। দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -1.56 ভোল্টেজ। দেখো এখানে আমাদের কোষ বিভব কেমন আসছে? ঋণাত্মক। কোষ বিভব যখন ঋণাত্মক হয় তখন কিন্তু কি হবে না? স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। তাহলে এখান থেকে বলা যায় যেহেতু ই নট সেলের মান ঋণাত্মক, সেহেতু স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। ঠিক আছে, আচ্ছা এরপর আসবো আমাদের উদাহরণ 6-তে। এখানে কি দেওয়া আছে দেখো তো? একটা চিত্র দেওয়া আছে এবং এখানে দুটা দ্রবণ দেওয়া আছে। একটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, একটা হচ্ছে আমাদের নিকেল সালফেটের দ্রবণ। প্রশ্ন কি বলছে দেখেন তো? দুইটা বিভব দেওয়া আছে, আমাকে বলছে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম পাত্রে রাখা যাবে কিনা। এই টাইপের আমাদের প্রচুর ম্যাথ আসে আমাদের, যে কোন একটা দ্রবণকে বা কোন একটা ধাতুকে অপর কোন পাত্রে রাখা যাবে কিনা। এখানে বলছে উদ্দীপকের যে ক্যাথোডীয় দ্রবণটা আছে তাকে আমরা এম পাত্রে রাখতে পারবো কিনা। এখানে কনসেপ্টটা হচ্ছে যদি কোন একটা কোষে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে তখন কিন্তু তাকে সংরক্ষণ করা যাবে না, কারণ সে ক্ষয়প্রাপ্ত হবে। আর যদি আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না ঘটে তখনই কেবল কোন একটা দ্রবণ বা হচ্ছে কোন একটা ধাতুকে কোন একজনের পাত্রে সংরক্ষণ করা যাবে। এখন কোন একটা কোষে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কি ঘটবে না তার জন্য আমাকে কি বের করতে হবে? কোষ বিভব বের করতে হবে। এখন আমরা তাহলে কোষ বিভবের মানটা যদি বের করি এবং সেই মান যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে, আর যখনই স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে তখন কিন্তু সংরক্ষণ করা যাবে না। যখনই আমাদের ইনার সেলের মানটা ঋণাত্মক আসবে
তখন আমরা বলতে পারবো সেখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। যখনই স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না, তখনই কেবল কি করা যাবে, সংরক্ষণ করা যাবে। তাহলে আমাকে এখানে মূলত কি বের করতে হবে, একটা ইনর সেল বের করতে হবে। সে মানটা ধনাত্মক আর ঋণাত্মক সেটা আমরা দেখবো। এখন আমাদের এই যে আমরা কোষ বিক্রিয়াটা বের করব, তার জন্য তো আমাদেরকে কি লাগবে, অ্যানোডে বিক্রিয়া কে হবে, ক্যাথোডে বিক্রিয়া কে হবে সেটা জানতে হবে। এখন প্রশ্ন আমাদেরকে দুইটা বিভব দিচ্ছে। আমরা নর্মালি কি কি করি, যে বিভবের মান দেখে কিন্তু অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার নির্ধারণ করি। কিন্তু এর বাইরে আমরা একটা নিয়ম পড়েছিলাম যে যার পাত্রে সংরক্ষণ করতে বলা হবে তাকে অলওয়েজ অ্যানোড হিসেবে রাখতে হবে, এবং যাকে আমরা সংরক্ষণ করতে যাব তাকে আমরা রাখবো হচ্ছে ক্যাথোড হিসাবে। আবার বলছি, যার পাত্রে সংরক্ষণ করার জন্য বলবে তাকে আমরা অ্যানোড রূপে কাজ করাবো, আর যাকে আমরা হচ্ছে সংরক্ষণ করতে নিয়ে যাব সে কাজ করবে হচ্ছে ক্যাথোড রূপে। তাহলে সেখানে কিন্তু আমাদের বিভবের মান দেখে অ্যানোড এবং ক্যাথোড নির্ধারণ করা হবে না। এখন যদি তোমরা দেখো যে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম পাত্রে রাখা হবে, তাহলে আমরা ক্যাথোডীয় দ্রবণটাকে এই যে চিত্রের লেফট সাইডের যে অংশটা সেটা হচ্ছে অ্যানোড, রাইট সাইডের অংশটা হচ্ছে কি বলতো আমাদের ক্যাথোড। তার মানে আমরা বলতে পারি আমাদের ক্যাথোডীয় দ্রবণটা কি বলতো, নিকেল সালফেট। তাহলে এখান থেকে আমরা একটু লিখি যে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণ হলো নিকেল সালফেট। আচ্ছা, এবার কি এই নিকেল সালফেট দ্রবণটাকে আমরা কোথায় রাখবো, এম পাত্রে। তাহলে যার পাত্রে আমরা রাখতেছি সে কাজ করবে অ্যানোড, আর যাকে আমরা রাখবো সেটা কি হিসেবে কাজ করবে, ক্যাথোড। যেহেতু নিকেল সালফেট দ্রবণটাকে আমরা এম পাত্রে রাখবো, তাহলে এম তড়িৎদ্বারটা হবে অ্যানোড, নিকেল তড়িৎদ্বারটা হবে আমাদের ক্যাথোড। আবার নিকেল সালফেট বলা যাবে না, নিকেল সালফেট হচ্ছে দ্রবণের নাম। তড়িৎদ্বার যখন বলবো তখন হচ্ছে আমাদের ধাতু বলতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং নিকেল সালফেট দ্রবণকে এম পাত্রে যদি আমরা রাখি, এম পাত্রে রাখলে কি করবে, এই দেখেন এম তড়িৎদ্বার অ্যানোড রূপে কাজ করবে। এম তড়িৎদ্বার অ্যানোড রূপে, এবং আমাদের নিকেল তড়িৎদ্বার ক্যাথোড রূপে কি করবে, কাজ করবে। এখন তোমার কাজ হচ্ছে আমাদের অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া লিখে ফেলা। তাহলে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া কি হবে, ধাতু থেকে আয়ন। তাহলে ধাতুটা কি ছিল বলতো, এম, এবং তার আয়ন কত হবে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এম কত প্লাস 3 প্লাসে পরিণত হবে। এম কত প্লাস 3 প্লাস, তাহলে কত ইলেকট্রন ত্যাগ করলো, 3টা। এবার আসো ক্যাথোডে কে কাজ করবে, আয়ন থেকে ধাতু। তাহলে নিকেলের যে আয়ন সেটা কত প্লাস ছিল বলতো, আমাদের 2 প্লাস। তাহলে আমাদের ক্যাথোডে বিক্রিয়া হবে নিকেল 2 প্লাস থেকে নিকেল ধাতু। তার মানে ইলেকট্রন গ্রহণ করছে কতগুলো বলতো, 2টা। অ্যানোড তড়িৎদ্বার কে ছিল, এম, এর জন্য অ্যানোডে বিক্রিয়া হচ্ছে ধাতু থেকে তার আয়ন অর্থাৎ M3 প্লাস। আর ক্যাথোডে কি কাজ করছে বলতো, নিকেল, এই জন্য ক্যাথোডের বিক্রিয়াটা কি হয়েছে বলতো, নিকেল আয়ন থেকে নিকেল ধাতু। এখন এখান থেকে আমরা জাস্ট কি বের করে ফেলবো, আমাদের কোষ বিভবটা বের করবো। তাহলে সূত্রটা কি হচ্ছে আমাদের, সূত্রটা হচ্ছে আমাদের ইনর সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের ইনর অক্সিডেশন অফ অ্যানোড যোগ হচ্ছে আমাদের ইনর রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। এখন আমরা জাস্ট আমাদের বিক্রিয়ার সাথে প্রশ্নে দেওয়া যে বিভবটা আছে তার কম্পেয়ার করে দেখব আমাদের সূত্রে কোনো ধরনের পরিবর্তন হয় কিনা। এবার দেখো আমাদের এখানে অ্যানোডে কে ছিল, দেখো তো অ্যানোডে ছিল কি এম থেকে এম কত প্লাস 3 প্লাস। প্রশ্ন মানটা দেখো তো, এম থেকে এম কত প্লাস 3 প্লাস, তার মানে হচ্ছে তার কোনো ধরনের পরিবর্তন হয়নি। আবারও বলছি, অ্যানোডে কে ছিল এম থেকে এম কত প্লাস 3 প্লাস, এবং প্রশ্ন দেওয়া বিভবটা দেখো তো এম থেকে এম কত প্লাস 3 প্লাস,
তাহলে আমাদের এই অংশে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না। এবার আসো ক্যাথোডে। ক্যাথোডে কে ছিল বলতো? নিকেল 2+ থেকে নিকেল। অসমানটার দিকে তাকাও তো, উল্টা দেওয়া আছে, নিকেল থেকে নিকেল 2+। অর্থাৎ নিকেলের ঘটছিল বিজারণ, মান দেওয়া আছে কি বলতো? জারণ। এই জন্য আমরা এই অংশ আমাদের পরিবর্তন করব। এখানে কি লিখবে এবার? আমাদের রিডাকশনে যায় কি লিখবো? অক্সিডেশন। এবং সূত্রে প্লাসের আগে কি লিখবো? মাইনাস। যে অংশ পরিবর্তন হবে শুধুমাত্র সূত্রে আমরা সেই অংশের পরিবর্তনটা লিখবো। এবার হচ্ছে তোমরা মানটা লেখো। আমাদের অ্যানোডের মানটা কি আছে বলতো? এম থেকে এম হচ্ছে 3+ মাইনাস ক্যাথোডের মানটা হচ্ছে আমাদের নিকেল থেকে নিকেল 2+ প্লাস 1.66 বিয়োগ হচ্ছে 0.25 ভোল্টেজ। রেজাল্ট হচ্ছে আমাদের প্লাস 1.41 ভোল্টেজ। দেখেন, ক্যালকুলেশন করার পর যে বিভবটা আমরা পেয়েছি সেটা কিন্তু কি ধনাত্মক মান পেয়েছি। আমরা কি জানি, যখন কোন একটা কোষের E0 সেলের মানটা ধনাত্মক হয় তখন কিন্তু সেখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। আর যখনই স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে তখনই কিন্তু আর সংরক্ষণ করা যাবে না। তাহলে আমরা এখানে ফিনিশিংটা কি দিতে পারি বলতো? যেহেতু E0 সেলের মান ধনাত্মক, তাই কোষটিতে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটে। কোষ বিক্রিয়া ঘটবে। সুতরাং আমরা কি বলতে পারি বলতো? যে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণ কি বলতো? নিকেল সালফেট এম পাত্রে রাখা যাবে না। তবে মান যদি নেগেটিভ আসতো তখন কিন্তু স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া কি বলতো? ঘটতো না। স্বতঃস্ফূর্ত যদি কোষ বিক্রিয়া না ঘটতো তখন কিন্তু সংরক্ষণ করা যাইতো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমাদের এখানে কি দেওয়া আছে? উদাহরণ নাম্বার 7। এখানে তোমাকে দুটা বিভব দেওয়া আছে এবং বলছে উদ্দীপকের টি অর্ধকোষ দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। সেম ভাবে আমরা হচ্ছে আগের মতো করে কোষ বিভব বের করব, মান ধনাত্মক না ঋণাত্মক সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো সংরক্ষণ করা যাবে কিনা। তবে এখানে হচ্ছে যেহেতু টি অর্ধকোষকে আমরা ডি পাত্রে রাখবো, তাহলে যার পাত্রে রাখবো সেটা হবে অ্যানোড, যাকে রাখবো সেটা হচ্ছে কি বলতো? ক্যাথোড। তাহলে আমরা এখান থেকে বলি যে উদ্দীপকের টি অর্ধকোষকে ডি পাত্রে সংরক্ষণ করলে কি হবে? ডি তড়িৎদ্বার অ্যানোড রূপে কাজ করবে। ডি তড়িৎদ্বার অ্যানোড রূপে এবং টি তড়িৎদ্বার ক্যাথোড রূপে কাজ করবে। ক্যাথোড রূপে কাজ করে, এটা মনে রাখতে হবে। যার পাত্রে রাখবো সেটা হচ্ছে অ্যানোড, যাকে রাখবো সেটা হচ্ছে কি বলতো? ক্যাথোড। এবার এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া দেখাবো। আসেন, প্রথম হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া কি হয়? আমাদের ধাতু থেকে আয়ন, তাহলে এখানে ধাতুটা কে ছিল অ্যানোডের? ডি। ডি থেকে ডি এর আয়ন, ডি আয়ন কত? প্লাস 2+। তার মানে হচ্ছে দুটো ইলেকট্রন কি করে? ত্যাগ করে। আর ক্যাথোডে বিক্রিয়া হবে কি? আয়ন থেকে ধাতু। ক্যাথোডে কে আছে? আমাদের টি তড়িৎদ্বার, তার আয়নটা কত? প্লাস T2+।
তাহলে এখানে হবে T2+ থেকে হচ্ছে T, মানে হচ্ছে দুটো ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সূত্র অনুসারে আমরা বিভবটা বের করব। তাহলে সূত্রটা কি, ই নট সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট অক্সিডেশন অফ অ্যানোড যোগ হচ্ছে আমাদের ই নট রিডাকশন অফ কি বলতো, ক্যাথোড। এবার জাস্ট তো দেখবো আমাদের সূত্রটা পরিবর্তন করা লাগবে কিনা। তো তোমরা যদি দেখো আমাদের অ্যানোডে কে ছিল ডি থেকে D2+, প্রশ্নের মানটা দেখো তো হচ্ছে প্রশ্ন কিন্তু উল্টা দেওয়া আছে, D2+ থেকে ডি, বিক্রিয়া করছিল ডি থেকে D2+, মান দেওয়া আছে কি বলতো D2+ থেকে ডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এবার, ই নট, এখন লিখতে হবে তাহলে রিডাকশন অফ কি বলতো অ্যানোড, তার মানে সূত্রে প্লাস আর কি দিতে হবে মাইনাস। এবার আসলে ক্যাথোডে T2+ থেকে কত আছে বলতো টি, প্রশ্নের মানটা দেখো তো T2+ থেকে কত আছে বলতো টি, তাহলে সেম আছে। তাহলে আমরা সূত্রের এই অংশ কিন্তু পরিবর্তন করা লাগবে না, সূত্রের এই অংশ আমাদের পরিবর্তন করা দরকার নেই। এবার জাস্ট হচ্ছে আমরা অ্যানোডের মান এবং ক্যাথোডের মানগুলো বসা দিব। মাইনাস অ্যানোড হিসেবে কি আছে দেখো তো T2+ থেকে হচ্ছে ডি, আর এখানে আমরা লিখতে হবে T2+ থেকে হচ্ছে ই। এই মানটা হচ্ছে -0.39 ভোল্টেজ, আর পরবর্তী মানটা হচ্ছে আমাদের -0.80। তার মানে যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি আমাদের মানটা কত আসবে দেখো তো, -0.41 ভোল্টেজ। যেহেতু আমাদের ইনট সেলের মানটা আমাদের কি আসছে বলতো, ঋণাত্মক আসছে, তার মানে আমরা বলতে পারবো এই কোষে কোনো ধরনের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না। যদি না ঘটে তাহলে কি হবে, সংরক্ষণ করা যাবে। আচ্ছা, আমরা আগেটা একটু দেখি আমাদের কি ছিল, ইনার্ট সেলের মান ধনাত্মক ছিল, যার কারণে কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটছিল, যার কারণে সংরক্ষণ করা যায় নাই। কিন্তু এখন যেটা পেয়েছি আমরা, ইনার্ট সেলের মান কি পেয়েছি, ঋণাত্মক, আমার এখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না, দ্যাট মিন্স এটাকে সংরক্ষণ করা যাবে। তাহলে আমরা ফিনিশিংটা লিখে ফেলি, যেহেতু ইনার্ট সেলের মান ঋণাত্মক, সেহেতু কোষটিতে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। তাই টি অর্ধকোষকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে। ঠিক আছে, এবার চলে আসবো আমাদের পরবর্তী উদাহরণ, উদাহরণ নাম্বার 8-এ। আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, হচ্ছে 3টি কোষ বিভবের মান দেওয়া আছে, এবং এখানে সবগুলো বিভব হচ্ছে আমাদের ধাতু থেকে আয়নে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে আমাদের জারণ বিভব দেওয়া আছে। আমাদের এই প্রশ্ন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে বিনির্মিত পাত্রে আমরা যদি এ এবং সি এর লবণের দ্রবণ রাখলে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। তো রাসায়নিক বিক্রিয়া কখন ক্ষয়প্রাপ্ত হয় এটা জানার জন্য আমাদেরকে বের করতে হয় ই নট সেল বা হচ্ছে কোষ বিভব। এখন এই কোষ বিভবের মান যদি আমাদের ধনাত্মক হয় তখন আমরা জানি যে সেই কোষে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। যখন কোন একটি কোষে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটে তখন সেটি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। তার মানে হচ্ছে আমরা বিনির্মিত পাত্রে একবার হচ্ছে এ লবণটা রাখবো, আরেকবার হচ্ছে আমাদের সি এর লবণটা রাখবো। রাখার পর আমরা দুটা কোষ বিভব বের করব। যে কোষের জন্য আমাদের ই নট সেলের মানটা পজিটিভ হবে সেই কোষে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটি, একটি হচ্ছে বিনির্মিত পাত্রে আমরা এ এর দ্রবণ রাখবো একবার, আরেকবার হচ্ছে আমরা সি এর দ্রবণটা রাখবো। তাহলে আমরা কাজটা শুরু করি। প্রথম আমরা লিখবো হচ্ছে আমাদের যে বিনির্মিত পাত্রে
বি নির্মিত পাত্রে আমরা এ এর লবণ রাখবে। তাহলে বি নির্মিত পাত্রে যখন আমরা এ এর লবণটা রাখবো, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে, আমরা জানি যে যার পাত্রে রাখা হয় সেটি অ্যানোড রূপে কাজ করবে, এবং আমরা যাকে রাখবো সেটি হচ্ছে ক্যাথোড রূপে কাজ করে। তার মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে বি নির্মিত পাত্রে এ লবণ রাখলে আমাদের বি তড়িৎদ্বার অ্যানোড রূপে এবং এ তড়িৎদ্বার ক্যাথোড রূপে কাজ করে। যার পাত্রে রাখবো সেটি অ্যানোড রূপে, আর যাকে আমরা রাখবো সেটা হচ্ছে ক্যাথোড রূপে কাজ করে। আচ্ছা, এখন এখানে আমাদের দুটা বিভব আছে। একটা হচ্ছে আমাদের এর জারণ বিভব, যে মানটা হচ্ছে আমাদের +0.75 ভোল্টেজ, আর আরেকটা মান হচ্ছে আমাদের বি এর জারণ বিভব, সেটা হচ্ছে +0.40 ভোল্টেজ। আমাদের কাজ হচ্ছে এখন আমরা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা দেখাবো। তাহলে আমরা চলে আসি আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। আচ্ছা, অ্যানোডে আমাদের বিক্রিয়াটা কেমন হয়? ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে। তাহলে আমাদের অ্যানোড রূপে এখন কাজ করতেছে কি বলতো? বি তড়িৎদ্বার। তার মানে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া হবে বি ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে B2+ আয়নে পরিণত হবে। এরপর আমরা আসবো আমাদের ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে ধাতুর আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। ক্যাথোড হিসাবে কাজ করতেছে আমাদের এ তড়িৎদ্বার। তার মানে হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়াটা হবে A2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে এ ধাতুতে আমাদের পরিণত হবে। এই হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া। এবার আমরা এখান থেকে আমরা বের করব হচ্ছে আমাদের কোষ বিভব। এবং এই কোষ বিভব বের করার যে সূত্র, আমরা সেখানে চলে আসি। সেটা হচ্ছে আমাদের ই নট সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট অক্সিডেশন অফ অ্যানোড, বা এটাকে এভাবে লেখা যায় ই নট অক্সিডেশন অফ অ্যানোড যোগ ই নট রিডাকশন অফ ক্যাথোড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোষ বিভাগের সূত্র বা ইনট সেল বের করার সূত্র। আমাদের এই সূত্রটা কিন্তু আবার পরিবর্তন হতে পারে, ডিপেন্ড করবে আমাদের বিক্রিয়ার সাথে আমরা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া যে বিভব আছে তার একটা কম্পেয়ার করব। তো সেটা আমরা কিভাবে বলছিলাম দেখো, তো হচ্ছে অ্যানোডের বিক্রিয়াটা যদি তোমরা লক্ষ্য করো, অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে বি থেকে B2+, অর্থাৎ ধাতু থেকে আমাদের আয়নে পরিণত হয়েছে। এবং প্রশ্নে যে তোমাকে বিভবটা দেওয়া আছে সেটা যদি তোমরা দেখো, বি থেকে B2+, অর্থাৎ আমাদের বি ধাতুর জারণ ঘটছিল, প্রশ্নে কিন্তু তার জারণ বিভবটা দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদের এই অংশে বা অ্যানোড অংশে কোনো ধরনের পরিবর্তন আমরা করব না। এখানে আমরা লিখে ফেলবো ইন হট অক্সিডেশন অফ অ্যানোড। এবার আমরা একটু বিজারণ বিক্রিয়া যদি দেখি, বিজারণ বিক্রিয়া আমাদের কি হয়েছে দেখো তো, A2+ থেকে এ ধাতুতে পরিণত হলো, কিন্তু প্রশ্ন যে মানটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এ থেকে A2+। বিক্রিয়া ঘটছিল A2+ থেকে এ, আর প্রশ্নের মানটা দেওয়া আছে কি এ থেকে A2+। মানে হচ্ছে এর বিজারণ ঘটছিল, কিন্তু প্রশ্নটার কি বিভব দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে। এই জন্য আমরা এখন যেটা করব, যে ক্যাথোড অংশে আমরা এখন রিডাকশনের জায়গায় লিখবো হচ্ছে অক্সিডেশন, এবং এই রিডাকশনের জায়গায় অক্সিডেশন লেখার কারণে সূত্রে আমাদের প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। এবার আমরা হচ্ছে আমাদের অ্যানোডের মানটা আমরা একটু বসা দিই। অ্যানোড হিসেবে আমাদের কাজ করতেছে দেখো তো, বি থেকে B2+, ক্যাথোডের মানটা আমরা একটু বসা দিই।
সেটা হচ্ছে আমাদের এ থেকে A2+, এবং বি এর মানটা হচ্ছে +0.40, আর এর মানটা হচ্ছে আমাদের 0.75। তাহলে আমরা যদি এখানে রেজাল্টটা বের করি, আমরা পাবো হচ্ছে 0.35 ভোল্টেজ। যদি লক্ষ্য করো, আমাদের ইনর সেলের মান কি আসছে বলতো? ঋণাত্মক আসছে। যখন ইনর সেলের মানটা ঋণাত্মক হয়, তখন কিন্তু সেখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটে না। আর যখন স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না, তখন আমরা কি বলতে পারবো? যে এখানে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে না। তাহলে আমরা এখান থেকে ফিনিশিংটা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা ফিনিশিংটা দিতে পারি। দেখো তো, যেহেতু ইনর সেলের মান ঋণাত্মক, সেহেতু কোষটিতে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে না। তাই রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে না। রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে না। ঠিক আছে। এবার আমরা আবার ওই বিনির্মিত পাত্রে এবার রাখবো হচ্ছে আবার সি এর লবণটা রাখবো, রেখে আমরা আবার একটা হচ্ছে কোষ বিভবটা বের করব। তাহলে চলো আমরা সেই কাজটা করি। বিনির্মিত পাত্রে বিনির্মিত পাত্রে এবার আমরা রাখবো সি এর লবণ রাখলে। আচ্ছা, তাহলে বিনির্মিত পাত্রে আমরা যদি সি এর লবণটা রাখি, তাহলে এবার যার পাত্রে রাখবো সে হচ্ছে অ্যানোড রূপে কাজ করবে, যাকে আমরা রাখবো সেটা হচ্ছে ক্যাথোড রূপে কাজ করবে। তার মানে বলতে পারি যে বিনির্মিত পাত্রে সি এর লবণ রাখলে আমরা বলতে পারবো যে বি তড়িৎদ্বার অ্যানোড রূপে, এবং সি তড়িৎদ্বার হচ্ছে আমাদের ক্যাথোড রূপে কাজ করে। ক্যাথোড রূপে কাজ করে। আচ্ছা, প্রশ্নে আমাদের দুইটা বিভব আছে। একটা হচ্ছে বি থেকে B2+ এর বিভব 0.40 সেটা ছিল, এবং একই সাথে আমাদের সি ধাতুর একটা বিভব আছে। আমরা যদি সেই বিভবটা একটু দেখি, মানটা হচ্ছে +0.35 ভোল্টেজ, +0.35 ভোল্টেজ। আচ্ছা, তাহলে দুটা জারণ বিভব আমাদের দেওয়া ছিল বি এবং সি এর। আমাদের এখন কাজ হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়াটা আমাদের দেখানো। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়াটা। আচ্ছা, অ্যানোডের বিক্রিয়া কেমন হবে? ধাতু থেকে আয়ন। অ্যানোড রূপে আমাদের কাজ করতেছিল বি তড়িৎদ্বার, তাহলে অ্যানোডের বিক্রিয়া হবে বি দুইটা ইলেকট্রন ত্যাগ করে B2+ আয়নে পরিণত হবে। আর ক্যাথোডে আমাদের কে কাজ করতেছে? সি তড়িৎদ্বার, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা হবে আয়ন থেকে ধাতু। তার মানে হচ্ছে C2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে সি ধাতুতে আমাদের পরিণত হবে। অর্থাৎ আগেরটার মতো করে আমাদের হচ্ছে কি অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া আমরা দেখালাম। এবার হচ্ছে আমরা এখান থেকে বের করব আমাদের কোষ বিভবের মান। তার মানে হচ্ছে ইনট সেলটা আমরা বের করব, এবং সূত্র হচ্ছে ইনট অক্সিডেশন অফ অ্যানোড যোগ ইনট রিডাকশন অফ ক্যাথোড।
আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের এই সূত্রটাকে পরিবর্তন করার প্রয়োজন হবে কিনা। এটা জাস্ট হচ্ছে আমরা কম্পেয়ার করব বিক্রিয়ার সাথে মানের, জাস্ট বিক্রিয়ার সাথে আমরা মানের কম্পেয়ার করে দেখবো, যদি সেম ভাবে হয় তাহলে কোনো ধরনের পরিবর্তন করা লাগবে না, কিন্তু বিক্রিয়ার সাথে যদি মানের বিপরীত ভাবে ঘটে তখনই শুধুমাত্র আমরা সূত্রে পরিবর্তনটা করব। তো অ্যানোডে ছিল আমাদের বি ধাতু থেকে B2+ এবং প্রশ্নে যে বিভবটা দেওয়া আছে সেটা হচ্ছে বি থেকে B2+, তার মানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, যার কারণে আমরা সূত্র কোনো ধরনের পরিবর্তন করব না। এবার আমাদের ক্যাথোডটা লক্ষ্য করি, C2+ থেকে সি তে পরিণত হলো, কিন্তু আমাদের বিভবটা দেখো তো সি থেকে C2+ এ পরিণত হয়েছে। তার মানে হচ্ছে এখানে আমাদের সি এর হয়েছিল বিজারণ, কিন্তু প্রশ্ন দিচ্ছে তার জারণ বিভব। এই জন্য হচ্ছে আমরা কি করব, ক্যাথোডের রিডাকশনের জায়গায় আমরা কি লিখবো এখন, অক্সিডেশন, এবং তাহলে সূত্রের প্লাসের জায়গায় আমাকে লিখতে হবে মাইনাস। অর্থাৎ জাস্ট হচ্ছে C2+ থেকে সি তে পরিণত হয়েছিল আমাদের বিক্রিয়ায়, আর মান দেওয়া ছিল আমাদের কত, সি থেকে C2+, অর্থাৎ বিক্রিয়ায় ঘটছিল বিজারণ, মান দেওয়া আছে আমাদের জারণ। এই জন্য সূত্র আমরা রিডাকশনের পরিবর্তে অক্সিডেশন লিখলাম এবং সূত্রের প্লাসের জায়গায় আমাদের কি হবে, মাইনাস হবে। এবার জাস্ট হচ্ছে আমরা তাদের মানগুলো একটু বসে দিই, বি থেকে B2+, আর এখানে হচ্ছে আমাদের সি থেকে C2+, তাহলে বি এর মানটা হচ্ছে আমাদের +0.40 ভোল্টেজ আর সি এর মানটা হচ্ছে 0.35, তার মানে আমরা রেজাল্টটা পাবো 0.05 ভোল্টেজ। এবার যদি তোমরা লক্ষ্য করো যে আমাদের কোষ বিভব কিন্তু ধনাত্মক হয়েছে, তার মানে কোষ বিভব যখন ধনাত্মক হবে তখন আমরা বলতে পারবো যে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে কোষ বিক্রিয়া ঘটে, আর যখন স্বতঃস্ফূর্ত ভাবে কোষ বিক্রিয়াটা ঘটবে তখন কিন্তু সেটা রাসায়নিক ভাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমরা শেষ ফিনিশিংটা আমরা একটু দিয়ে দিই। আমরা বলতে পারি যেহেতু আমাদের ই নট সেলের মান ধনাত্মক, তাহলে সেহেতু কোষটিতে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে, আর যখন স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে তখনই সেটা রাসায়নিকভাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাই রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের এই ম্যাথটা আমাদের শেষ হলো। নেক্সট উদাহরণ আমরা আসি আমাদের উদাহরণ নাম্বার 9-তে। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, হচ্ছে একটা কোষ দেওয়া আছে, কোষের একটা চিত্র দেওয়া আছে। আমরা যদি লিখি, আমাদের লেফট সাইডে হচ্ছে আমাদের এক্স নামক একটা তড়িৎদ্বার, আর রাইট সাইডে হচ্ছে আমাদের একটা ওয়াই নামক একটা তড়িৎদ্বার। তার মানে আমরা এখান থেকে কিন্তু গ্রেস করতে পারি যে এক্স তড়িৎদ্বারটা আমাদের অ্যানোড রূপে কাজ করতেছে, আর হচ্ছে আমাদের ওয়াই তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের ক্যাথোড রূপে কাজ করতে। কেন, একটা কোষের লেফট সাইডে যে তড়িৎদ্বারটা থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যানোড, এবং রাইট সাইডে যে তড়িৎদ্বারটা থাকে তাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে দেখো তো, দুইটা দ্রবণের একটা ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার করে, দুইটা দ্রবণের ঘনমাত্রা আছে আমাদের 1 মোলার করে, আর প্রশ্নে আমাদেরকে দুইটা বিভবের মান দেওয়া আছে x3+ থেকে x এবং y2+ থেকে y, তার মানে দুইটা বিজারণ বিভবের মান দেওয়া আছে আমাদের। প্রশ্ন আমাদেরকে বের করতে বলছে কোষটির ইএমএফ নির্ণয় করো। তো ইএমএফ বের করা বা তড়িৎচালক বল বের করা বা কোষ বিভব বের করা সবগুলো কিন্তু একই কথা। তার মানে হচ্ছে আমাদের মূলত এখান থেকে আমরা হচ্ছে একটা কোষ বিভব বের করব, ওই কোষ বিভবের মানটাই হচ্ছে আমাদের ইএমএফ। এখন আমরা যখন কোষ বিভবটা বের করব, আমাদের কোষ বিভব কিন্তু দুই রকম ছিল, একটা আদর্শ কোষ বিভব, একটা হচ্ছে অনাদর্শ কোষ বিভব। আমরা তোমাদেরকে বলছিলাম যে আমাদের দ্রবণের যদি কোনো ঘনমাত্রা দেওয়া থাকে বা প্রশ্নে যদি কোনো ঘনমাত্রার মান দেওয়া থাকে তখন আমরা বলছিলাম যে অনাদর্শ কোষ বিভবটা আমরা বের করব। কিন্তু কখনো যদি দুটা পাত্রের বা দুটা দ্রবণের ঘনমাত্রা যদি সেম হয় তখন আর তোমাকে অনাদর্শ বের করার দরকার নেই, তখন তুমি আদর্শ কোষ বিভব বের করলেই চলবে। আমরা আবার একটু বলছি,
নর্মালি হচ্ছে আমাদের প্রশ্ন যদি ঘনমাত্রা দেওয়া থাকে আমরা বের করব অনাদর্শ কোষ বিভব, আর প্রশ্ন যদি ঘনমাত্রা দেওয়া না থাকে তখন আমরা বের করে হচ্ছে আমাদের আদর্শ কোষ বিভব। এই যাবৎকালে যতগুলো আমরা অঙ্ক দেখাইছিলাম সবগুলোতে কিন্তু আমরা কোনো ঘনমাত্রা পাই নাই, যার কারণে হচ্ছে আমরা আদর্শ কোষ বিভবের মানটা বের করছিলাম। কিন্তু কখনো যদি আমরা দেখি আমাদের দুইটা পাত্রে দ্রবণের ঘনমাত্রা আছে কিন্তু ঘনমাত্রার মানটা সেম, তখন সেই ক্ষেত্রে আমাদের অনাদর্শ কোষ বিভব না বের করে আমরা আদর্শ কোষ বিভব বের করলেই চলবে। তাহলে আমরা চলো এখান থেকে শুরু করি আমাদের ইএমএফ এর মানটা নির্ণয় করা। আমাদের হচ্ছে প্রথমে কি আছে দেখো তো, হচ্ছে দেওয়া আছে দুইটা বিভবের মান দেওয়া আছে এবং দুইটা বিভব হচ্ছে আমাদের বিজারণ বিভব। ই নট এক্স থ্রি প্লাস থেকে হচ্ছে এক্স মানটা হচ্ছে -1.66 ভোল্টেজ, এবং হচ্ছে ওয়াই টু প্লাস থেকে হচ্ছে ওয়াই যার বিভবটা হচ্ছে +0.34 ভোল্টেজ। আমাদের আমরা জানি যার বিজারণ বিভবের মানটা বেশি তাকে রাখতে হয় ক্যাথোডে, এবং যার বিজারণ বিভবের মানটা কম তাকে রাখতে হয় অ্যানোডে। তো লক্ষ্য করো এক্স থেকে কিন্তু ওয়াই এর বিজারণ বিভবের মানটা বেশি, তাহলে আমরা বলতে পারি ই নট ওয়াই টু প্লাস থেকে ওয়াই গ্রেটার দেন ই নট এক্স থ্রি প্লাস থেকে হচ্ছে এক্স। তার মানে এক্স এর থেকে ওয়াই এর যেহেতু আমাদের বিজারণ বিভবের মানটা বেশি, তাহলে আমরা বলতে পারবো আমাদের ওয়াই তড়িৎদ্বার ক্যাথোড রূপে এবং হচ্ছে এক্স তড়িৎদ্বার অ্যানোড রূপে কাজ করে। তাহলে সুতরাং ওয়াই তড়িৎদ্বার অ্যানোড এবং হচ্ছে আমাদের এক্স তড়িৎদ্বার আমাদের ক্যাথোড রূপে কাজ করে। আচ্ছা, এটা তো আমরা অ্যানোড এবং ক্যাথোড কে কাজ করে সেটা বললাম। আর এখানে আমরা আরেকটা জিনিস যেটা বলছিলাম যে উভয় পাত্রের এবং উভয় দ্রবণের ঘনমাত্রা একই হওয়ায় এক্ষেত্রে আদর্শ কোষ বিভবের সূত্র ব্যবহার করা যাবে। আদর্শ কোষ বিভবের সূত্র ব্যবহার করা যাবে। তাহলে আমরা আবার একটু বলি, ঘনমাত্রা যদি আমাদের ডিফারেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি অনাদর্শ কোষ বিভবের মানটা বের করা লাগতো, অথবা প্রশ্ন যদি কোনো ঘনমাত্রা দেওয়া না থাকতো তখন হচ্ছে আমরা আদর্শ কোষ বিভবের মানটা বের করতাম। যেহেতু প্রশ্নে উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা সেম, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি অনাদর্শ বের না করে আমরা আদর্শ কোষ বিভবের মানটা বের করলেই চলবে। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া দিব। তো দেখো হচ্ছে অ্যানোড হিসাবে কিন্তু এক্স তড়িৎদ্বার কাজ করতেছে এবং ক্যাথোড হিসাবে কিন্তু আমাদের ওয়াই তড়িৎদ্বার কাজ করতেছে। এখানে আমরা বিভবের মানের কম্পেয়ার করে কিন্তু তড়িৎদ্বারটা নির্ধারণ করছি। আমরা চাইলে চিত্র থেকে কিন্তু বলতে পারি যে চিত্রের যে লেফট সাইডে যে তড়িৎদ্বার বা বাম পাশে যে তড়িৎদ্বার সেটা অ্যানোড রূপে কাজ করে, আবার রাইট সাইডে যে তড়িৎদ্বারটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড রূপে কাজ করে। ওই হিসাবে লিখলেও হবে, বিভবের মান দিয়ে কম্পেয়ার করে লিখলেও হবে। এবার আমাদের চলে আসবো হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে চলে আসেন অ্যানোডের বিক্রিয়া, এরপর হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। আচ্ছা, অ্যানোডের বিক্রিয়া কেমন হবে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে। আমাদের অ্যানোড তড়িৎদ্বারে কি আছে? আমাদের অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কাজ করতেছে কি বলতো? এক্স। আচ্ছা, এখানে আমাদের একটু মনে মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমাদের এখানে আমরা অ্যানোড হবে না, এটা হবে ক্যাথোড। এখানে ক্যাথোড না হয়ে এখানে হবে অ্যানোড। তাহলে আমরা এটা একটু কারেকশন করে নিই। যেহেতু আমরা বলছিলাম যে যার বিজারণ বিভবের মানটা বেশি সেটা কাজ করবে কি হিসাবে? ক্যাথোড হিসাবে। আর যার বিজারণ বিভবের মানটা কম সেটা কাজ করবে কি হিসাবে? অ্যানোড হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে আমাদের অ্যানোডের যে বিক্রিয়াটা হবে, অ্যানোড আমাদের এক্স তড়িৎদ্বার কাজ করতেছে
তাহলে আমাদের হচ্ছে X ধাতু থেকে ইলেকট্রন ত্যাগ করে তার আয়নে পরিণত হবে। তো X যে ধাতুটা তার আয়নটা ছিল হচ্ছে X3+। তার মানে হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়াটা হবে X ধাতু 3টে ইলেকট্রন ত্যাগ করে, X ধাতু 3টে ইলেকট্রন ত্যাগ করে তার আয়নে পরিণত হবে। আর ক্যাথোডের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। তো ক্যাথোড হিসেবে আমাদের কাজ করতে হচ্ছে ওয়াই তড়িৎদ্বার। তার মানে আমরা বলতে পারবো এখানে যে বিক্রিয়াটা হবে Y2+ ইলেকট্রন গ্রহণ করে তারপর হচ্ছে ওয়াই ধাতুতে পরিণত হবে। তাহলে আমরা এবার সেখানকার বিক্রিয়াটা লিখি, Y2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হবে। দেখা হচ্ছে যেহেতু আমাদের X এর চার্জ ছিল 3+, এই জন্য X ধাতু 3টে ইলেকট্রন ত্যাগ করে, আর ওয়াই যেহেতু 2+, এই জন্য তার যেহেতু দুটি ইলেকট্রনের ঘাটতি আছে, যার কারণে সে হচ্ছে দুটি ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে আমাদের পরিণত হবে। এবার আমরা হচ্ছে আমাদের কোষ বিভাগের সূত্রে লিখবো E naught cell equal to হচ্ছে আমাদের E naught oxidation of anode E naught oxidation of anode যোগ হচ্ছে E naught reduction of কি বলতো ক্যাথোড। এখন আমরা দেখবো আমাদের সূত্রটা পরিবর্তন করার প্রয়োজন হয় কিনা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিক্রিয়ার সাথে আমাদের মানের আমরা একটা কম্পেয়ার করব। দেখো তো হচ্ছে আমাদের বিক্রিয়ায় অ্যানোডের বিক্রিয়া হচ্ছে X ধাতু থেকে হচ্ছে X3+ আয়নে পরিণত হয়। আর আমাদের যে প্রশ্নে বিভক্ত দেওয়া আছে সেটা যদি তোমরা লক্ষ্য করো X3+ থেকে X ধাতুর মান দেওয়া আছে। তার মানে আমাদের বিক্রিয়ায় X ধাতু জারণ করছে, কিন্তু প্রশ্নে আমাদের তার বিজারণ বিভবের মানটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রে এই অংশ আমাদের একটু পরিবর্তন করতে হবে। এখানে আমরা কি লিখবো, ই নট অক্সিডেশনের জায়গায় আমরা এখন লিখবো হচ্ছে রিডাকশন, এবং সূত্রে প্লাসের জায়গায় কি লিখবো মাইনাস। এই কাজটা কেন করছে আমরা আবার একটু বলি। আমাদের অ্যানোডে X ধাতু থেকে X2+ আয়নে পরিণত হলো, X3+ আয়নে পরিণত হলো, অর্থাৎ X ধাতুর আমাদের জারণ করছিল। কিন্তু প্রশ্ন যদি আমরা বিভবের মানটা দেখি সেখানে ছিল X3+ থেকে X ধাতু, অর্থাৎ X এর বিজারণ বিভবের মানটা দেওয়া আছে। তাহলে বিক্রিয়া ঘটছিল জারণ, কিন্তু মান দেওয়া আছে আমাদের বিজারণ বিভব। এই জন্য আমরা অ্যানোডে অক্সিডেশনের পরিবর্তে আমরা লিখছি হচ্ছে রিডাকশন, যার কারণে সূত্রে প্লাসের পরিবর্তে কি হবে মাইনাস। এবার চলে আসবো ক্যাথোডে। ক্যাথোডে আমাদের বিক্রিয়াটা হচ্ছে Y2+ থেকে আমাদের Y ধাতু, এবং প্রশ্নে যে বিভবটা দেওয়া আছে সেটাও দেখো তো Y2+ থেকে Y ধাতু। তার মানে এখানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, যার কারণে আমরা সূত্র কোনো ধরনের পরিবর্তন করব না। এখানে আমরা লিখতে পারবো ই নট রিডাকশন অফ ক্যাথোড। এবার জাস্ট যদি তুমি অ্যানোডের মানগুলো এবং ক্যাথোডের মানগুলো বসে দিবা, এখানে হচ্ছে আমাদের X3+ থেকে X, এই অংশের মান হচ্ছে Y2+ থেকে হচ্ছে Y, আর আমাদের দুটা মান যদি আমরা দেখি, X এর মান হচ্ছে -1.66 ভোল্টেজ এবং Y এর মান হচ্ছে +0.34 ভোল্টেজ। তার মানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 0.34 ভোল্টেজ। তার মানে আমাদের রেজাল্টটা আসবে +2.0 ভোল্টেজ। এই যে আমরা কোষ বিয়োগটা পাইলাম, এটাকে আমরা কি বলতে পারি, ইএমএফ এর মান। সুতরাং আমাদের কোষটির ইএমএফ হচ্ছে আমাদের 2 ভোল্টেজ। তো আমরা মোটামুটি এখানে যে অঙ্কগুলো করছি সবগুলো ছিল আমাদের মোটামুটি আদর্শ কোষ বিভাগ সম্পর্কিত আমাদের ম্যাথ। আবার নেক্সট যে অঙ্কগুলো করব সবগুলো চলে আসবে হচ্ছে অনাদর্শ কোষ বিভাগ নিয়ে।